বছরের প্রথম দিনের স্বাগত খাতুনগঞ্জ থেকে মসজিদে। সাথে আছে আমি শামীম জাহেদি। রানা প্লাজা ট্র্যাজেডি, পদ্মা সেতু নিয়ে টানা পড়েন, ব্যাংকিং খাতের নানা অনিয়মে ঘটনাবহুল ছিল 2013 সালের অর্থনীতি। তবে বছর জুড়ে চলা রাজনৈতিক অস্থিরতাই অর্থনীতির জন্য বড় হুমকি বলে মনে করছেন অনেকেই। আজ আমাদের আলোচনার বিষয় সারা বছরের অর্থনীতি। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন অর্থনীতিবিদ এবং পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংকের সাথে নানা টানাপোড়েন শেষে এবছরের শুরুতে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দেয় সরকার। এপ্রিলে রানা প্লাজা ট্র্যাজেডিতে 1100 শ্রমিক নিহতের ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে পড়ে তৈরি পোশাক খাত। জুনের শেষ দিকে পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নের শর্তে জিএসপি স্থগিত করে মার্কিন যুক্তরাষ্ট্র। দীর্ঘ 12 বছর আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে নভেম্বরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টিকফা সই হয়। ডিসেম্বরে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের সম্মেলনে সংস্থা হিসেবে ডব্লিউটিওর পুনরুজ্জীবন ঘটলেও এ থেকে সুনির্দিষ্ট কিছু পায়নি বাংলাদেশ। আর বছরের বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে আসে ব্যাংকিং খাতের নানা কেলেঙ্কারির ঘটনা। তবে বছর জুড়ে চলা রাজনৈতিক অস্থিরতাই হয়ে দাঁড়ায় অর্থনীতির জন্য বড় হুমকি। চলমান এই সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আদায়, উন্নয়ন বাজেটের বাস্তবায়ন, মূল্যস্ফীতি এবং বেসরকারি বিনিয়োগে। আর এসব কারণে জিডিপি প্রবৃদ্ধির হারও কমে যাওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। স্বাভাবিক গতিটা কিন্তু হারিয়ে ফেলছে অনেক ক্ষেত্রেই, এবং এটা কিন্তু একটা উদ্বেগের বিষয়। বিভিন্ন ক্ষেত্রে যে ডেফিসিটগুলো হয়েছে, এই ডেফিসিটগুলো কিন্তু যত দ্রুত সম্ভব এটাকে পূরণ করে আমাদের সেই লক্ষ্যমাত্রার দিকে যেতে হবে। এই 13-14 অর্থ বছরে এটা 6% পৌঁছাবে না, 5.5% বা তার নিচে হবে। এটাই IMF-এর যে লেটেস্ট ফোরকাস্ট, এবং আমি এই ফোরকাস্টের সাথে একমত পোষণ করি, কাজে সেখানটা আমরা পেছিয়ে যাচ্ছি। তবে এই দুঃসময়ে ভালো খবর, বৈদেশিক মুদ্রার রেকর্ড রিজার্ভ, রপ্তানির ইতিবাচক ধারা, বিদ্যুৎ উৎপাদন এবং মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামালের আমদানি বৃদ্ধি। চলমান রাজনৈতিক সংকটের সমাধান হলে আগামী বছর আবারও প্রাণ ফিরে পাবে দেশের অর্থনীতি, এমনটাই বলছেন বিশ্লেষকরা। উমন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যে আমরা যদি সামষ্টিক অর্থনীতির কথা বলি, গত বছর আমরা খুব ভালো একটা বছর পার করেছি, কিন্তু তারপরেও আমাদের বড় একটা বাধা আমরা সকলেই বলছি যে রাজনৈতিক সংসদের কারণে, এবং যেটা প্রায় গত 6 মাস ধরেই চলছে বিভিন্নভাবে। এর ফলে আমরা বলছি যে রাজনীতি একটি হুমকির সম্মুখীন, অর্থনীতি একটা হুমকির সম্মুখীন। আপনার কি মনে হয় যে যে ক্ষতিটা হলো আসলে সেই ক্ষতিটা কত দ্রুত আমরা কি আসলে পুষিয়ে নিতে পারবো কিনা যদি এই রাজনৈতিক চলতে থাকে? আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমি দর্শকদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, সকলের মঙ্গল কামনা করছি। আপনি যে কথা বললেন যে গত 6 মাস যাবত যে অস্থিরতা, আসলে অস্থিরতাটা শুরু হয়েছে গত ফেব্রুয়ারি থেকে। আপনি যদি একটু স্মরণ করেন, যুদ্ধার অপরাধীদের বিচার রায় বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু জ্বালা পোড়া, বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়িঘরে আক্রমণ, এগুলো হয়েছে। তো সেই থেকেই আসলে এটার উদ্ভব। আর এমনি তো সংগ্রাম চলছেই, তবে নৈরাজ্য এবং সহিংসতা চলছে গত ফেব্রুয়ারি থেকেই। এখন আপনি রিপোর্টও দেখেছেন যে আমাদের সামষ্টিক অর্থনীতির চিত্র সামগ্রিকভাবে ভালো এবং ভালো চলেছে এখন পর্যন্ত। এই যে আমাদের অর্থনীতি, মানে ব্যবসা বাণিজ্যের এই যে স্থবিরতা বা ধরেন বাধাগ্রস্ততা, চলাচলে বাধাগ্রস্ত, অবরোধ, এগুলোতে কৃষি পণ্য চলাচলে বিপত্তি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, পর্যটক যাচ্ছে না, এগুলো আছে। তারপরও আমাদের অর্থনীতির এতটা আভ্যন্তরীণ শক্তি, বিশেষ করে গত 5 বছরে অর্থনীতি কিন্তু অনেক শক্তিশালী হয়েছে। সেটা আপনি বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়েও বোঝা যায়, আমাদের রেমিটেন্সের আয় দিয়ে বোঝা যায়, সেটি আমাদের রপ্তানি আয় দিয়ে বোঝা যায়। তো এই বছরও এত বাধা বিপত্তি সত্ত্বেও গত জুলাই থেকে এই নভেম্বর পর্যন্ত রপ্তানি বেড়েছে 18%, গত বছরে একই সময়ের তুলনায়। জুলাই নভেম্বরে 18% বৃদ্ধি পেয়েছে রপ্তানি। এই একই সময়ে গত বছরের চেয়ে আমদানি বেড়েছে 7%। তো আপনার সব মিলিয়ে আমন হয়েছে বাম্পার উৎপাদন এই বছর। এটি একেবারে আমাদের বস্তুনিষ্ঠ তথ্য। তো এই সব মিলিয়ে অর্থনীতির সামগ্রিক চিত্রটা কিন্তু এখনো অতটা, এই যে সহিংসতা,
এটা আসলে চলতে থাকলে এই যে রোবাস্টনেস যেটা আছে অর্থনীতিতে সেটাকে আসলে থাকবে কিনা, টিকে থাকবে না, চ্যালেঞ্জটা কি সেটা সামনে? অর্থনীতি বাধাগ্রস্ত হবে এটা অস্বীকার, তবে এই সহিংসতা চলতে থাকবে কেন সে প্রশ্ন। সহিংসতা করার কোনো সুযোগ তো সংবিধানে নেই, গণতান্ত্রিক ব্যবস্থায় নেই। আমরা গণতন্ত্র চাইবার সহিংসতা চলছে বলবো, তো সহিংসতা চলা অবশ্যই এটি বন্ধ করতে হবে। কিন্তু আমরা তো কোনো লক্ষণ দেখছি না। না, লক্ষণ দেখছি, কারণ আমরা যে ধরেও নেই যে আমরা যে একটা সামনে নির্বাচন হচ্ছে, আমরা হয়ে যাওয়ার পরেও যে আমরা দেখছি না তো কোনো লক্ষণ যে এরপরে। না, লক্ষণ দেখছি, এখন অবরোধ তার পূর্ণ পালিত হচ্ছে না। ঢাকা শহরে আজকে দেখেন আপনি, তো মানুষ বেরিয়ে আসবে, তো এই নৈরাজ্যিক অবস্থা অবশ্যই জনগণই প্রতিরোধ করবে এবং করতে হবে। আচ্ছা, গণতন্ত্রের আন্দোলন গণতান্ত্রিকভাবেই করতে হবে, গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখেই করতে হবে। তো এই নৈরাজ্য অনাকাঙ্ক্ষিত, এবং এই নৈরাজ্য নির্বাচন যদি হতো, এই নৈরাজ্য চলতো যদি যুদ্ধাপরাধের বিচার বন্ধ না হয়, তো এই নৈরাজ্য এটা চলবে, চালাবেই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তো তারা এটা চালাবেই। তো সেটাকে তারপর আমি বলবো অর্থনীতির যে গতিশীলতা, এখনো যে সক্ষমতা, এটি চালু আছে, এটি দীর্ঘায়িত বলছিলেন যে আপনি বলছেন রিজার্ভের আমাদের পরিমাণ ছাড়িয়ে 18 বিলিয়ন ডলার, কিন্তু এটাই তো বড় কথা নয়। এটা এখানে দেখা হয় যে আসলে আমরা খরচও করতে পারছি না, কারণ যে আমাদের ইম্পোর্ট কমে গেছে, ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট কমে গেছে। করতে পারে, আমার সঞ্চয় আছে, এটা যদি কেউ বলে যে আপনি খরচ করতে পারছেন না, খরচ কিন্তু অর্থনীতির জন্য তো খরচ করাটা জরুরি। খরচ করার পরেই কিন্তু আমার সঞ্চয়, কাজে খরচ করতে পারছি না বলাটাও একটা নেতিবাচক কথা। এই জন্য আমার আয় বাড়ছে, আমার ব্যয় যা করার আমি করছি, ব্যয় করে যদি আমার সঞ্চয় হয়। ইনভেস্টমেন্ট কি কমে গেছে না? সরকারি ইনভেস্টমেন্ট বেড়েছে, ব্যক্তি খাতে ইনভেস্টমেন্ট কিছুটা কমেছে, মন্দা হয়েছে, 20-এর জায়গায় 19 হয়েছে জাতীয় আয়ের। সরকারিটা আবার বেড়ে, আগে সরকারি ব্যয় ছিল 14% আমাদের জাতীয় আয়ের, এখন এই বছর জাতীয় আয়ের 18.5% সরকারি ব্যয় অনেক বেড়েছে। সরকারি ব্যয় মানে জনগণের আয়, তো ব্যক্তি খাতে কিছুটা স্তিমিত ভাব আছে। তো সেটি অর্থনীতি এই নির্বাচন হয়ে গেলে অর্থনীতি অনেকটা নিয়ন্ত্রণ চলে আসবে বলে আমি মনে করি, এবং ব্যক্তি বিনিয়োগও বাড়তে থাকবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা যদি একটু অন্যদিকে দৃষ্টি করি, যে নতুন বছরের জন্য আমরা বলে থাকি যে বিভিন্ন রকম সমস্যা ছিল গত বছরে। নতুন বছরের চ্যালেঞ্জ আমি যদি বলি ব্যাংকিং খাতকে বেশি চ্যালেঞ্জটা নিতে হবে, আপনি কি এর সাথে একমত কিনা? বেশি? হ্যাঁ, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ তো রয়েই গেছে। ব্যাংকিং খাত একটা বিশাল খাত, এখন অনেক নতুন ব্যাংক এসছে, আগেও ছিল অনেকগুলো ব্যাংক, ব্যক্তি খাতের ব্যাংক, সরকারি ব্যাংক মিলিয়ে। তো আমাদের একটি চ্যালেঞ্জ থেকেই যাবে, রাজনৈতিক সুষ্ঠু মীমাংসা না হওয়া পর্যন্ত এক ধরনের অস্থিরতা থেকেই যাবে, এটাকে অস্বীকার করা যাবে না। তবে সেটা আরো নিয়ন্ত্রণে আসবে, এটা আমি মনে করি, বাট এটা কমে আসবে। সেক্ষেত্রে যেমন আমরা বলছি যে এখন যখন ব্যবসা বাণিজ্য সব স্থবির হয়েছে, বিশেষ করে ক্ষুদ্র যারা ব্যবসায়ী, এবং তাদের অনেক ব্যাংকের যে লোন, সেই লোনে তারা রীতিমতো রিপেমেন্ট করতে পারছে না, তাদের ইনস্টলমেন্ট, এই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু এর একটি নেতিবাচক দিক করবে ব্যাংকিং সাহিত্যের কথাটা। ক্ষুদ্র ব্যবসায়ীরা বাধাগ্রস্ত হচ্ছে, ঋণ নেয় কারা? যারা এক্সপোর্ট করে, সেই এক্সপোর্ট আমি বলেছি 18% বেড়েছে। এখন তারা যদি বলে রাজনৈতিক এই উছিলা ধরে অনেকে বলবে আমার ঋণ মাফ করে দাও, এটা অনেকেই বলছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে এক ধরনের নির্দেশ এসেছে যে রিশিডিউলিং একটা সুযোগ, মানে একটু শিথিল করা হয়েছে রিশিডিউলিং। না, করা হোক, কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে এই বিষয়টা বিবেচনা করতে হবে। যেখানে রপ্তানি বাড়বে সেখানে বলবো যে আমাকে সহায়তা দাও, এটা তো ঠিক নয়। তবে কৃষি ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, ফড়িয়া, এরা যারা নিম্ন আয়ভুক্ত ব্যবসায়ী বা নিম্ন পুঁজির ব্যবসায়ী, তাদেরকে সহায়তার বিশেষ কর্মসূচি। যেমন আমরা যদি ট্রান্সপোর্ট সেক্টরের কথা বলি, ট্রান্সপোর্ট সেক্টর বাংলাদেশ একটা বড় একটা সেক্টর এই মুহূর্তে, এবং এই ক্ষেত্রে অনেকে যাদের গাড়ি আছে বা যারা অধিকাংশ তারা ব্যাংক লোন থেকে কিনেছে, এবং অধিকাংশ তারা বলছে যে তারা তাদের ব্যাংকের যে লোন রিপেমেন্ট, যে ইনস্টলমেন্ট, তারা দিতে পারছে না। মানে ব্যক্তিগত গাড়ির, হ্যাঁ, তো ব্যক্তিগত গাড়ি থেকে তো আয় হয় না, সেই লোন না, যে গাড়িগুলো আসলে আমাদের ট্রান্সপোর্ট সেক্টরে নিয়ে, যেমন বাস যারা কিনেছে, বাস যারা কিনে, তারা তো আসলে লোন নিয়ে কিনেছে। ট্রান্সপোর্ট সেক্টরে সেটাই বলছেন, আওতাস হচ্ছে, সেটি অবশ্যই লক্ষণীয়, সেটি দেখতে হবে। এবং এরপরও প্রাইভেট সেক্টর এত রিজিলিয়েন্ট, এত সক্রিয়, মানে কর্মমুখী, এরা এটা পুষিয়ে নেবে এবং নিতে পারবে। এবং আমি আপনাকে, তারা বলছে কিন্তু তারা পারবেন না, তারা পারবেন না তো বলবে। এটা আমাদের এই পারবো না বলার অনেক সুবিধা আছে রাজনৈতিক, কারণ আমাদের ওই নন পারফর্মিং লোন, আমাদের এগুলো তখন বেড়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। ইতিমধ্যে কিন্তু ব্যাংকের নন পারফর্মিং লোন বেড়েছে। হ্যাঁ, এটা বাড়ে, কিছু বাড়ে, কমে, প্রত্যেকে সময়ে কিছু বাড়ে, আবার কিছু কমে যায়। তো নির্বাচন হয়ে গেলে
আমি মনে করি রাজনৈতিক ভাবও একটা নির্বাচন হয়ে গেলে সব সমাধান হয়ে যাবে না, সব সমাধান অবশ্যই হবে না, একটু সময় নেবে এবং এটা কত সময় নেবে? একটা সময় পাওয়া যাবে যেখানে আলাপ আলোচনার মাধ্যমে, এখন আলোচনার মাধ্যমে এক দফা এক দাবি এই মনোভাব থাকলে কোনোদিনই সমাধান হবে না, প্রত্যেকেই তো এগিয়ে আসতে হবে, দুপক্ষকে ছাড় দিতে হবে। হ্যাঁ, তো অর্থনীতিকে জিম্মি করে রাজনীতি তো বেশি দিন চালিয়ে আপনিও জনপ্রিয় থাকতে পারবেন না, কারণ এই ক্ষুদ্র ব্যবসায়ী আপনাকেও ক্ষমা করবে না। আপনার চলাচলের অধিকার সাংবিধানিক অধিকার, আপনি অপরাধ বলে আমার চলাচলকে কিন্তু বিরোধী দলের কর্মসূচি পালন করার একটা অধিকার, সেটা বন্ধ করতে অধিকার আছে গণতান্ত্রিক উপায়ে, আপনি সহিংসভাবে কোনো গণতান্ত্রিক অধিকার পালনের অধিকার নাই। কিন্তু বিরোধী দলের লোক তো রাস্তায় নামতেই পারছে না, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। রাস্তায় কোনো কালই কোনো সরকার নামতে দেয় নাই, কিন্তু লক্ষ লক্ষ লোক নেমে গেছে। আইয়ুব খান নামতে দিয়েছে এদেশে নামতে দিয়েছে এরশাদ। আচ্ছা, তো এখন জনগণের কি দাবি নিয়ে আন্দোলনটা হচ্ছে আমাকে বলুন। এক্সেপ্ট নির্বাচনে মানে তথ্য জনগণের কি দাবি আছে, তার খাওয়া পড়ার কি দাবি আছে, তার খাবারের নিশ্চয়তার কি দাবি আছে, তার ভরণ পোষণের কি দাবি আছে, সেটা আমরা সেই বিষয়টা আমরা আলোচনা করি। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে আসার কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত একবার খতনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা কথা বলছি সারা বছরের অর্থনীতি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অর্থনীতিবিদ এবং পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। ডক্টর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আর একবার। আমরা রাজনীতির কথাই বলছিলাম প্রথম পার্টে, এবারে বিরতির পরে আমি আরেকটা বিষয় বলি, রাজনীতির সাথে সম্পর্কিত। অনেকেই বলছেন সম্পৃক্ত, অবশ্যই সম্পৃক্ত। অনেকেই বলছেন যে এই সংঘাতের কারণে মূলত যেটা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, এর ফলে আমাদের যে গ্রোথটা, প্রবৃদ্ধি কমে যাবে। 6% আমরা যেটা অ্যাভারেজ ছিল বহুদিন থেকে আমরা করছি, সেটা থাকবে না, 6 নিচে চলে 5.5 কথা বলছেন অনেকেই বলছেন। আপনার কি মনে হয় আমরা কি সেই অবস্থা চলে যাবো কিনা? না, আমার মনে হয় প্রবৃদ্ধির হার যেটা আমরা প্রক্ষেপণ করেছি আমাদের বাজেটে, সেটি হয়তো অর্জন সম্ভব হবে না। এটা সবসময় একটু বেশি করে হয়তো টার্গেট রাখা সম্ভাবনা কেবল আমাদের রাজনৈতিক কারণে নয়, এটা বহির্বিশ্বের কারণেও। বহির্বিশ্বে যে পরিমাণ অর্থনৈতিক প্রবৃদ্ধি হওয়ার কথা আমেরিকায় বা ইউরোপিয়ান ইউনিয়নে, যারা আমাদের রপ্তানির প্রধান দুটো দেশ, তো সেখানকার যে ঋণ সংকটটা এখনো রয়ে গেছে, বিশেষ করে ইইউতে। তো সেসব কারণেও আমাদের দেশে প্রবৃদ্ধির হারটা কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়, সেটাও আছে। আর আমাদের অভ্যন্তরীণ যেটা বিনিয়োগের কথা বললেন, ব্যক্তি খাত গত 1-1.5-2 বছর যাবতই ব্যক্তি খাত যতটা এগিয়ে আসার কথা ততটা কিন্তু এগিয়ে আসেনি। সেটা রাজনৈতিক কারণেই হোক বা বিশ্ব ব্যবসা, অনেক সময় ইলেকশন ইয়ারে আসলে ব্যক্তি খাতে ইনভেস্টমেন্ট আসলে কমে যায়, তাদের দেখে একটা অনিশ্চয়তা থাকে। টাকা পয়সা যারা নির্বাচনের সঙ্গে যুক্ত থাকে ধরে রাখে, নির্বাচনে ব্যয় করতে চায়। তো নির্বাচনে ব্যয় করলেও অর্থনীতিতে টাকার সঞ্চার হয়। তো সেটি একেবারে নির্বাচন হলে খারাপ তাও না, নির্বাচন উপলক্ষে অনেক টাকা অর্থনীতিতে চলে আসে, সেটা একটা ভালো দিক আছে। তো এখন যেটা আপনি বলছেন প্রবৃদ্ধির হার দেশজ এবং আন্তর্জাতিক কারণে, আমাদের প্রবৃদ্ধির হার বিশ্ব মন্দা এবং উন্নয়নশীল দেশগুলোর চেয়ে আমাদের প্রবৃদ্ধির হার কিন্তু ভালো ছিল। ভারতের চেয়ে প্রবৃদ্ধির হার ভালো গত জুন পর্যন্ত, পাকিস্তানের চেয়ে আমাদের ডাবল প্রবৃদ্ধির হার, দ্বিগুণ। তো এবছর এই আর্থিক বছরে মানে এই জুলাই থেকে আগামী জুন পর্যন্ত যে প্রবৃদ্ধির হার, সেটা যদি 6% উপরও থাকে, 6 থেকে 6.5, সেটিও কিন্তু হবে সন্তোষজনক প্রবৃদ্ধির হার বিশ্ব প্রেক্ষাপটে বা আমাদের দক্ষিণ এশীয় প্রেক্ষাপটে। তবে 7.2% প্রবৃদ্ধি অবশ্যই হচ্ছে না, এটি অবশ্যই বলা যায়। এতে আমাদের রাজনৈতিক এই অস্থিরতা কিছুটা হলেও দায়ী আছে, এটা অস্বীকার করার উপায় নেই। সেক্ষেত্রে আরেকটা বড় কারণ হচ্ছে আমরা এডিপির যে বাস্তবায়ন, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের বাস্তবায়নে আসলে কতটা, মানে অনেকেই বলছেন স্লথ হয়ে পড়েছে একেবারে। এটিকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন একটি বড় বিষয় আমার দেশে অগ্রগতির জন্য। তো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গত নভেম্বর পর্যন্ত আমরা 5%, এর আগের বছর হয়েছিল 25%, এবার হয়েছে 20%। তো এটিও একটি কারণ হতে পারে এই নির্বাচনটা এই কোয়ার্টারেই, মানে আমাদের যখন কাজকর্ম শুরু হবে নভেম্বর থেকে মে পর্যন্ত পুরোদমে কাজ চলে। নভেম্বর আগ পর্যন্ত আমাদের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার কম থাকে, এটা প্রত্যেক বছরই বর্ষাকালের জন্য উন্নয়ন কম থাকে। নভেম্বর থেকে শুরু হয়, এখন নভেম্বর থেকেই কিন্তু আমাদের এখন রাজনৈতিক অস্থিরতাটা তুঙ্গে। তো এইটা কোনোভাবেও যদি মানে নিবৃত হয় বা কমে আসে, জানুয়ারি থেকে আবার এটা পিক আপ করার একটা সম্ভাবনা আছে বাস্তবায়নের হারটা। অর্থাৎ বছর শেষে
90% উপরে বাস্তবায়ন থাকলেও আমি মনে করি সেটা সন্তোষজনক, এবং 90% উপরে বাস্তবায়ন থাকবে আশা করা যায়। ইনফ্লেশন, মূল্যস্ফীতি কি অবস্থা হতে পারে? মূল্যস্ফীতি কমে আসছিল আমাদের গত কয়েক মাস যাবৎ কমে এসে মূল্যস্ফীতি এখন 7.13%। এখন সাধারণ মূল্যস্ফীতি, এটি গত বছর চেয়ে খানিকটা বেশি। তবে এই মূল্যস্ফীতির একটি কারণ হলো এই যে আমাদের পণ্য চলাচলে বাধার সৃষ্টি, কৃষি পণ্য চলাচলে, শাকসবজি চলাচলে বাধার সৃষ্টি, এতে কিছু উচ্চ মূল্য জনগণকে দিতে হচ্ছে। তো এই মূল্যস্ফীতিটা সাধারণত অগ্রহায়ণ, পৌষ, মাঘ মাসে কমে আসে, প্রচুর শাকসবজি আসে, আমনের উৎপাদন হয়। তো এটিও কমে আসবে যদি কোনোভাবে আমরা এই অবরোধের মানে আমার ধারণা অবরোধ খুব কার্যকরী আর হচ্ছে না এখন। তো পণ্য চলাচল কার্যকরী হওয়ার কথা না, কারণ জনগণ নিজের কাজকর্মে বসে কতদিন বসে থাকবে, আর বসে থাকার কথাও নয়, এমনই গণতান্ত্রিক অধিকারও নয়। কারো ব্যক্তিগত চলাচলে আমার পণ্য মুভমেন্টে বাধা দেওয়া সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক। এটা আপনি গণতন্ত্র বলে গণতান্ত্রিক উপায়ে সংগ্রাম করতে হবে, জনগণকে নিয়ে রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে। সেইটা একই সাথে মানে জনগণের রাস্তায় নামার অধিকারটাও এনশিওর করতে হবে সরকার। না, অধিকার তো এনশিওর করাই থাকে। একটি কথা ভুল বলেন না, কোন সরকারি ব্রিটিশ আমল থেকে রাস্তায় কিন্তু নামতে দেয় না পুলিশ। এইবার কিন্তু দেখবেন প্রথম পুলিশ মারা গেল, পুলিশকে হত্যা করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এই দেশে কখনো পুলিশ মার খেয়েছে এভাবে? আপনার হেলমেট দিয়ে পুলিশের মাথা থেতলে দিয়েছে, 18 জন পুলিশ মারা গেছে, এটা কি সোজা কথা নাকি? কোন সরকার আমলে এত পুলিশ মারার ইতিহাসই নাই এই দেশে। তো এটার মানে হলো কত সহিংস, কত নৈরাজ্যিক, এবং গণতান্ত্রিক আন্দোলন তো এগুলো আন্দোলন হতেই পারে না। কাজে এটি আমরা যতই আফসোস করি গণতান্ত্রিক অধিকার বলে যে আবরণটা দিতে চাচ্ছি, এটি মোটেই গণতান্ত্রিক অধিকার। কিন্তু একই সাথে বিরোধী দলের স্পেসটাও দিতে হবে, যেটা আসলে আমরা দেখছি না। আমরা কত কয়েকদিন দেখে থাকি, টিভিতে চলে যাচ্ছে, মিডিয়া চলে যাচ্ছে, প্রেসে চলে যাচ্ছে। আপনি স্পেস তো জাতীয় সংসদের চেয়ে বড় স্পেস কোথায় ছিল? সেই স্পেস কেন ব্যবহার করেন? সেই দুর্ভাগ্য আমাদের বাংলাদেশে, সেই আমরা কখনোই দেখিনি। কোন দল যখন বিরোধী দল থাকে তারা কখনোই সংসদে যায় না, এটা নতুন কিছু নয়। কাজে এটা বলাটা ঠিক নয় যে স্পেস নেই, যথেষ্ট স্পেস দেওয়া আছে। কথা আপনি শোনেন, ভিডিও বার্তা দিচ্ছেন, সঙ্গে সঙ্গে মুহূর্তে মিডিয়া চলে যাচ্ছে, পত্রিকা হেডলাইন। আমরা স্পেসের কথা বলছি যে আমরা বিরোধী দলকে যখনই দেখছি কথা বলতে আরেকজন নেতাকে গ্রেফতার করা হচ্ছে, থাকছে কোথায়? আর গ্রেফতার অতীতও হতো না। শেখ সাহেব কত বছর, 27 বছর জেলে ছিলেন কি জন্য? আন্দোলন আমাদের সামনে দিকে এগোতে হবে। তো আর গত সরকারের আমলও খেয়াল করেন, গণগ্রেফতার নামে পত্রিকায় এসেছিল, কিন্তু এখন সেই গ্রেফতার লোক কোথায়? গত সরকার যে ভুল করেছে, এই সরকার যে সেই ভুল করে, তাহলে আমরা যাবো কোথায়? না, কথা ভুল আর শুদ্ধের না, কথা হলো জনগণের অংশীদারিত্ব নেই যে সংগ্রাম, সেটা কখনোই গণতান্ত্রিক সংগ্রাম নয়। এটা আমি যেভাবেই না। ধন্যবাদ ডক্টর আলম। আমি আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করি। আপনি বলছিলেন যে মূল্যস্ফীতি বাড়তে পারে রাজনৈতিক কারণে কথা বলছেন। এর পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটা বলা হচ্ছে যে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করছি সেটা অনেকটা মূল্য দিতে হচ্ছে আমাদেরকে। এক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের যে রেন্টাল এবং কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, আমাদের ধারণা ছিল এটা 2014 সালে শেষ হয়ে যাবে, সেটা বোধহয় 2018 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে, কারণ আমরা লোড বেস পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারিনি। তাহলে কি আপনার মনে হয় না ওই যে মূল্যস্ফীতি, আর এটা আমরা যদি রাজনৈতিক সংঘাত দূর হয়েও যায়, মূল্যস্ফীতির একটা আশঙ্কা বড় থাকছে? না, ওটা মূল্যস্ফীতির কারণ না। আপনাকে এটা বলি, দক্ষিণ এশিয়া, বাংলাদেশ এখনো বিদ্যুতের দাম সবচেয়ে কম, এবং এই রেন্টাল বিদ্যুৎ হওয়াতেই 14 ঘন্টা যে লোডশেডিং হতো, এখন লোডশেডিং শূন্য। এটি একটি ঐতিহাসিক অর্জন, এটি আপনাকে মানতে হবে। কাজে রেন্টাল ব্যবস্থাপনা কি হচ্ছে তার খুঁত খোঁজার চেয়ে আপনি সার্ভিসটা কি পাচ্ছেন, সেবাটা কি পাচ্ছেন সেটি দেখুন। আপনি 24 ঘন্টা বিদ্যুৎ পান, সে রেন্টালের ব্যবস্থাপনা 14 থেকে 16 গেল, 16-18 গেল, এটি তো আমরা বলছি, বাট এটা কস্টলি পাওয়ার, আমরা এটাই বলছি। বাংলাদেশের বিদ্যুতের দাম এখনো দক্ষিণ এশিয়ায় কম, কাজে এটা কস্টলি নয়। সেটা ভর্তির কারণে, কিন্তু সরকার কাছে সে ভর্তি দিতে হচ্ছে, সরকারের জন্য কস্টলি, আমি সেটাই বলতে চাচ্ছি। ঠিক আছে ডক্টর আলম, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতা, আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনার সাথে নিশ্চয়ই আমরা আবার কথা বলবো। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।